সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আলোচনা করছিলাম। আজ আমরা আলোচনা করব প্রভাবক সম্পর্কে। যেসব পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজ ধর্ম ও ভর অপরিবর্তিত রেখে বিক্রিয়ার বেগ ও হারকে হ্রাস বৃদ্ধি করে, কিন্তু প্রকৃতপক্ষে বিক্রিয়ার অংশগ্রহণ করে না, তাকে প্রভাবক বলে। এছাড়া ওই জাতীয় পদার্থের মধ্যকার নিহিত শক্তিকে প্রভাবন শক্তি এবং প্রভাবকের কার্যকে প্রভাবন ক্রিয়া বলে। অর্থাৎ কিছু কিছু পদার্থ আছে যারা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতির উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে। এই সমস্ত পদার্থকে বলা হয় প্রভাবক। এরা কিন্তু এই বিক্রিয়া অংশগ্রহণ উপস্থিত থাকলেও নিজেরা সরাসরি অংশগ্রহণ করে না বা তাদের কোনো পরিবর্তনও হয় না। এখন এই প্রভাবকের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখব। প্রভাবকের কাজ শুধু বিক্রিয়ার বেগকে বৃদ্ধি বা হ্রাস করা, বিক্রিয়ার প্রারম্ভিক মুহূর্তে বা সমাপ্তিতে তার কোনো ভূমিকা নেই। নির্দিষ্ট বিক্রিয়ায় একটি প্রভাবক কাজ করে, অর্থাৎ প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট। বিক্রিয়ার শেষে প্রভাবকের রাসায়নিক গঠন ও ভর অপরিবর্তিত থাকে। প্রভাবন ক্রিয়া সম্পাদনে সামান্য পরিমাণ প্রভাবকের উপস্থিতি যথেষ্ট। প্রভাবক সংশ্লিষ্ট বিক্রিয়ার প্রয়োজনীয় সক্রিয় শক্তির হ্রাস বা বৃদ্ধি ঘটিয়ে বিক্রিয়ার বিকল্প পথ সৃষ্টি করে। প্রভাবক সমূহ হল মূলত অবস্থান্তর মৌল ও তাদের যৌগসমূহ। এছাড়া অষ্টক অপূর্ণ মৌলসমূহও প্রভাবক রূপে কাজ করে। কোনো উভমুখী বিক্রিয়ার গতির উপর প্রভাবকের প্রভাব থাকলেও সাম্য অবস্থার পরিবর্তন ঘটে না। এইগুলো মূলত প্রভাবকের বৈশিষ্ট্য। এখন প্রভাবকের প্রকারভেদ। ধনাত্মক প্রভাবক, যে প্রভাবকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। আর ঋণাত্মক প্রভাবক, যে প্রভাবকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায়। অটোপ্রভাবক, কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাত বা উৎপাদের যে কোনো একটি উপাদান প্রভাবক হিসেবে বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে। এই জাতীয় প্রভাবককে অটোপ্রভাবক বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে বাইরের থেকে কোনো প্রভাবক যোগ করা হয় না। এই বিক্রিয়ায় থেকে উৎপন্ন কোনো একটি উৎপাদ বিক্রিয়ক হিসেবে প্রভাবক হিসেবে এখানে কাজ করে। আবিষ্ট প্রভাবক, কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে দুটি বিক্রিয়ক আলাদাভাবে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় না, কিন্তু বিক্রিয়কদ্বয় একসঙ্গে বিক্রিয়া করলে একটি বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। যেটি উৎপাদে পরিণত হয় না তাকে অপর বিক্রিয়কের আবিষ্ট প্রভাবক বলে। কোনো বিক্রিয়াকে দেখা যায় যে দুটি বিক্রিয়ক আলাদাভাবে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় না, কিন্তু বিক্রিয়কদ্বয় একসঙ্গে বিক্রিয়া করলে একটি বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। যেটি উৎপাদে পরিণত হয় না তাকে অপর বিক্রিয়কের আবিষ্ট প্রভাবক বলে। অর্থাৎ একজনের প্রভাবে অপরজন বিক্রিয়া করে, কিন্তু আলাদা আলাদাভাবে যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে সেখানে বিক্রিয়া ঘটে না। এই যে একজন প্রভাবে বা একজন সংশ্লিষ্ট হয়ে বা তার সংস্পর্শে এসে বা আবিষ্ট হয়ে যে বিক্রিয়া ঘটায় তাকেই বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক। সমসত্ব প্রভাবক, বিক্রিয়ক ও প্রভাবকের ভৌত অবস্থা একই হলে তাকে সমসত্ব প্রভাবক বলে। অসমসত্ব প্রভাবক,
বিক্রিয়ক ও প্রভাবকের ভৌত অবস্থা ভিন্ন হলে তাকে অসমসত্ব প্রভাবক বলে। প্রভাবক সহায়ক, যার উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায় তাকে প্রভাবক সহায়ক বলে। আর প্রভাবক বিষ প্রভাবক সহায়কের ঠিক উল্টো, অর্থাৎ যার উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস পায় তাকে প্রভাবক বিষ বলে। এখন আমরা শিখব রাসায়নিক সাম্য অবস্থা কি। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় দুটি বিপরীত বিক্রিয়ার গতিবেগ সমান হয়, অর্থাৎ দুটি বিপরীত বিক্রিয়া একই হারে সংঘটিত হতে থাকে, উভমুখী বিক্রিয়ার সেই অবস্থাকে রাসায়নিক সাম্য অবস্থা বলে। অর্থাৎ দুটি বিক্রিয়া বিপরীতভাবে ঘটতে থাকে, সামনের দিকে বিক্রিয়ার বেগ যেমন হয় পিছন দিকে বিক্রিয়ার বেগ ঠিক একইভাবে থাকে যখন, সেই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। এখন রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্যসমূহ আমি আলোচনা করছি। কোনো বিক্রিয়া তখনই সাম্য অবস্থায় পৌঁছায় যখন বিক্রিয়াটি আবদ্ধ পাত্রে করা হয়। খোলা পাত্রে যদি কোনো বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেই বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাবে না। এটি আসলে গতিশীল সাম্য, অর্থাৎ বিক্রিয়াটি বাইরে থেকে মনে হবে স্থির, আসলে উভয় দিকেই ঘটছে। বিক্রিয়ার উভয় দিক থেকেই সাম্য অবস্থায় পৌঁছানো যায়। বিক্রিয়ার অসম্পূর্ণতা, অর্থাৎ বিক্রিয়কের শতভাগ উৎপাদ বা উৎপাদের শতভাগ বিক্রিয়কে পরিবর্তিত করতে পারে না। মানে সম্পূর্ণভাবে, অর্থাৎ বিক্রিয়কের পুরাপুরি উৎপাদ এবং উৎপাদের সম্পূর্ণই বিক্রিয়কে পরিবর্তিত হতে পারে না। সাম্য অবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত অর্থাৎ উৎপাদ পদার্থের সংযুক্তি এক থাকে। প্রভাবকের উপস্থিতি রাসায়নিক সাম্যের পরিবর্তন করতে পারে না, কেবলমাত্র দ্রুত সাম্যে পৌঁছাতে সাহায্য করে। তাপমাত্রা, চাপ, পদার্থের ঘনমাত্রার পরিবর্তন উভমুখী বিক্রিয়ার যে কোনো একটির হার বাড়ায় বা কমায় ফলে রাসায়নিক সাম্য পরিবর্তিত হয়। সাম্য অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন শূন্য হয়, অর্থাৎ ডেল্টা জি ইজ ইকুয়াল টু শূন্য। এগুলো হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য। এখন রাসায়নিক সাম্য অবস্থার প্রকারভেদ আলোচনা করব। সমসত্ব সাম্য অবস্থা, যে উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থসমূহ একই ভৌত অবস্থায় থাকে সেই রাসায়নিক সাম্য অবস্থাকে সমসত্ব রাসায়নিক সাম্য অবস্থা বলা হয়। যেমন এখানে এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এর নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, এবং নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া সবাই গ্যাসীয় অবস্থায় আছে, অর্থাৎ এদের বিক্রিয়ক এবং উৎপাদ একই অবস্থায় আছে, একই ভৌত অবস্থায় আছে। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা সমসত্ব সাম্য অবস্থা। আর যদি এটা না হতো তাহলে তাকে বলতে আমরা অসমসত্ব সাম্য অবস্থা। যেমন যে উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থসমূহ বিভিন্ন ভৌত অবস্থায় থাকে সেই রাসায়নিক সাম্য অবস্থাকে অসমসত্ব রাসায়নিক সাম্য অবস্থা বলা হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট আছে কঠিন অবস্থায়, ক্যালসিয়াম অক্সাইড আছে কঠিন অবস্থায়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে গ্যাসীয় অবস্থায়। অর্থাৎ এই বিক্রিয়ক এবং উৎপাদের সবাই কিন্তু একই অবস্থায়, একই ভৌত অবস্থায় নাই। এই জন্য একে বলছি আমরা অসমসত্ব সাম্য অবস্থা। এখন সাম্য অবস্থার গতিশীলতা, উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হয়। অর্থাৎ দুই দিকের বিক্রিয়ার হার যখন সমান হয় তখনই বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হয়। আপাত দৃষ্টিতে সাম্য অবস্থায় বিক্রিয়াটিকে স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়াটি গতিশীল। এই অবস্থায় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় ওই একই সময় উৎপাদেরও একই পরিমাণ বিক্রিয়কে পরিবর্তিত হয়। অর্থাৎ এই অবস্থায় প্রতি সেকেন্ডে যতগুলো
বিক্রিয়ক অণু বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, ওই একই সময়ে উৎপাদ বিক্রিয়া করে ঠিক ততগুলো বিক্রিয়ক অণু উৎপন্ন করে। তাই সাম্য অবস্থা একটি গতিশীল অবস্থা, স্থির অবস্থা নয়। এখন আমরা লা স্যাটেলিয়ারের নীতি নিয়ে আলোচনা করব। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডাইনে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটা তোমরা এসএসসিতেও কিছুটা শিখে এসেছো, সুতরাং বিস্তারিত আলোচনা করব না। আমরা এরপরে যাচ্ছি যে উভমুখী তাপ উৎপাদী সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া নতুন সাম্য অবস্থায়, উৎপাদের পরিমাণ কমে যাবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে সেখানে কি হবে? উৎপাদের পরিমাণ কমে যাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, সাম্য ধ্রুবকের মান কমে যাবে। এখন যদি উল্টাটা হয়, অর্থাৎ তাপমাত্রা কমালে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপমাত্রা কমালে হবে কি? উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে এবং সাম্য ধ্রুবকের মান বেড়ে যাবে। উভমুখী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এবার কি হয়? আমরা এর আগে দেখলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ক্রিয়ার কি ফলাফল। এখন আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ে তাহলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে, সাম্য ধ্রুবকের মান বেড়ে যাবে। আর তাপমাত্রা কমালে তাপহারী সাম্য অবস্থার ক্ষেত্রে নতুন সাম্য অবস্থায় উৎপাদের পরিমাণ কমে যাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, সাম্য ধ্রুবকের মান কমে যাবে। বিক্রিয়ার সাম্য অবস্থার উপর চাপের প্রভাব। চাপ বৃদ্ধির ফলে উৎপাদ হ্রাস পাবে। উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় উৎপাদের ক্ষেত্রে, এই একটা কথা মনে রাখতে হবে, চাপের প্রভাব সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রেই পরিলক্ষিত হয় যেখানে উভয় পক্ষে মোল সংখ্যা সমান নয়। তো উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? চাপ বৃদ্ধির ফলে উৎপাদন হ্রাস পাবে। চাপ বৃদ্ধির ফলাফল প্রশমের জন্য উৎপাদের আয়তনের হ্রাস ঘটবে, সাম্য অবস্থার অবস্থান বাম দিকে সরে যাবে। এখন যদি উৎপাদের মোল সংখ্যা কম হয় সেক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। চাপ বৃদ্ধির ফলাফল প্রশমনের জন্য উৎপাদের আয়তনের বৃদ্ধি ঘটবে, সাম্য অবস্থার অবস্থান ডান দিকে সরে যাবে। এখন সাম্য অবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। রাসায়নিক সাম্য অবস্থায় যদি কোনো একটি উপাদান অতিরিক্ত যোগ করে দেওয়া হয় তাহলে সিস্টেমের অভ্যন্তরে এর অংশবিশেষ বিক্রিয়া করে পারস্পরিক ঘনমাত্রার পরিবর্তন এমনভাবে করবে যাতে সাম্য ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন ঘটলেও বিক্রিয়া যদি দেখা যায় যে এই ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে তাহলে বিক্রিয়া ডান দিকে যাবে, আর যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়া বাম দিকে যাবে। এখন আমরা শিখব ভর ক্রিয়া সূত্রটি কি। নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক। অথবা নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। ভর ক্রিয়া সূত্রটি ভালো করে মনে রাখতে হবে। এখন এই ভর ক্রিয়া সূত্রের মাধ্যমে আমরা বিক্রিয়ার সাম্য ধ্রুবকটি দেখব। সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে ওই বিক্রিয়ার মোলার সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করেছে। এখন এ এবং বি এর মোলার ঘনমাত্রা
যাকে আমরা তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতে পারছি। এসএসসি উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়ক ঘনমাত্রার যে অনুপাত, একেই বলছি আমরা সাম্য ধ্রুবক, যাকে কে দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে প্রভাবক সম্পর্কে আমরা যে আলোচনা করছিলাম সেখান থেকে আমরা একবার সাম্য ধ্রুবক পর্যন্ত চলে গেলাম। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। এর পরবর্তীতে আমরা অন্যান্য ক্লাস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।